ইরানের পাশে এবার কাতার ও চীন। ট্রাম্পের স্বেচ্ছাচারিতার কড়া নিন্দা। আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়া করতে কি একজোট হবে মুসলিমরা? মাত্র 2 মাস পর অক্টোবরে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান, শঙ্কা নিউ ইয়র্ক পোস্টের। নিশানায় কি ট্রাম্প, নেতানিয়াহু? চরম দারিদ্র্যের মাঝেও একটুও কমেনি মহানবী সুন্নাহর প্রতি ভালোবাসা। মিলাদুন্নবীতে লাখো মানুষের ঢল, শত শত উট কোরবানি কোন দেশে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। আমেরিকা স্বেচ্ছাচারিতা আর আগ্রাসনের জবাবে এবার ইরানের পাশে দাঁড়িয়েছে কাতার ও চীন। ইরানের ওপর নয়া মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করে কাতার সাফ জানিয়েছে ইরানের উপর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। একই মত ইরানের আরেক মিত্রদেশ চীনেরও। আর ইরান বলছে যুদ্ধে হেরে এবার আবারও পুরনো নিষেধাজ্ঞার পথে হাঁটছে আমেরিকা। সাম্রাজ্যবাদী ও দখলদার আমেরিকাকে কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে তাড়াবে একজোট হবে পরাশক্তি চীন, রাশিয়া আর মুসলিম দেশগুলো? সানিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। এবার ইরানের পাশে দাঁড়ালো কাতার ও চীন। ইরানের বিরুদ্ধে মার্কিন স্বেচ্ছাচারিতা আর আগ্রাসনের কড়া নিন্দা জানিয়েছে দুই দেশ। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বা যুদ্ধে ব্যর্থ হয়ে খামেনির দেশের ওপর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একতরফা বলে আখ্যা দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক শেষ করতে সময় বেঁধে দেওয়ার পরদিনই নিজের অবস্থান স্পষ্ট করল কাতার। একই মত চীনের। প্রশ্ন উঠেছে, আমেরিকার বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক লড়াইয়ে কি এবার কাতার ও শক্তিশালী চীনকে পাশে পাচ্ছে ইরান? সাম্রাজ্যবাদী আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়া করতে কি একজোট হবে উপসাগরীয় মুসলিম দেশগুলো? বুমেরাং হবে কি ইরানকে একঘরে করার চেষ্টা? ইরানের বিরুদ্ধে আমেরিকার নয়া বিধিনিষেধ ঘোষণার 24 ঘন্টা পার না হতেই একে একতরফা নিষেধাজ্ঞা আখ্যা দিয়েছে মার্কিন মিত্র হিসেবে পরিচিত কাতার। ইরান আর আমেরিকার মধ্যে চলমান সমস্যা সমাধানে কেবল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন রয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এগুলো একতরফা নিষেধাজ্ঞা, এগুলো জাতিসংঘের নিষেধাজ্ঞা নয়, বহুপাক্ষিক নিষেধাজ্ঞাও নয়। আমরা সব সময় আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়ে আগ্রহী। আমরা এখনো দুই পক্ষকেই কাতার, পাকিস্তান এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর নেতৃত্বে মধ্যস্থতা আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি এই সংকট থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র উপায়। কাতারের মতোই মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একতরফা আখ্যা দিয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের বাণিজ্যিক মিত্র চীন। আর আমেরিকার নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে বরাবরের মতো পাত্তা দিচ্ছে না খামেনির দেশ। ইরানের সাথে অন্য দেশের বাণিজ্য সম্পর্ক আমেরিকা সীমিত করতে পারবে না বলে দাবি দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের। আমেরিকা সামরিক অভিযানে ব্যর্থ হয়ে ইরানের ওপর অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর। একই সুর সাধারণ ইরানিদের কণ্ঠেও। তারা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে হেরে গিয়ে পুরনো পথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। যথারীতি মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও মত তাদের। বিশেষ করে ট্রাম্পের মতো একজন ব্যক্তি যিনি প্রতি মিনিটে কিছু না কিছু বলেন। আমার মতে তার মূল লক্ষ্য হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানসিক চাপ সৃষ্টি করা, আমাদের মধ্যে ভয় ও হতাশা তৈরি করা। 47 বছর ধরে আমাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এখন আমরা 6 মাসের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। এতেই তারা দিশেহারা হয়ে পড়েছে। তারা মাঝপথে আটকে পড়েছে, বুঝতে পারছে না কি করবে। আমরা 47 বছর টিকে আছি, তারা 6 মাসও টিকে থাকতে পারছেন না। পুরো বিশ্ব যখন ইরান আমেরিকার নয়া অর্থনৈতিক যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায়, তখনও শান্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। ইরান সফর করেছেন পাকিস্তানের প্রতিনিধি দল। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে সমঝোতা স্মারক পুনর্বহাল করতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। আর হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাথে আলোচনা চালিয়ে যেতে তেহরান সফরে গেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ বদর আল বুসাইদি। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ইরানের পর এবার কি আমেরিকা তেহরানের দীর্ঘদিনের মিত্র? বিশ্বের অন্যতম বড় পরাশক্তি চীনের বিরুদ্ধেও কি বাণিজ্যিক সংঘাতে জড়াবে?
এমন শঙ্কা আর প্রশ্ন উঠেছে ইরানের পাশাপাশি দেশটির সাথে বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হবে আমেরিকার এমন হুমকির পরই। তবে সাথে সাথে কড়া হুঁশিয়ারি দিয়ে চীন সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার একপাক্ষিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করবে না বেইজিং। ইরানের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনকে কি ইরানের তেল কেনা থেকে বিরত রাখতে পারবে ট্রাম্প প্রশাসন, নাকি উল্টো চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াবে আমেরিকা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরানের পর এবার চীনের বিরুদ্ধেও কি বাণিজ্যিক সংঘাতে জড়াবে আমেরিকা? এমন প্রশ্ন উঠেছে ইরানের পাশাপাশি দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর বিরুদ্ধেও আমেরিকা আর্থিক নিষেধাজ্ঞার হুমকি দেওয়ার পর। তবে আমেরিকা কি পারবে ইরানের দীর্ঘদিনের মিত্র, বিশ্বের অন্যতম বড় পরাশক্তি চীনের বিরুদ্ধে কোনো ধরনের কড়া পদক্ষেপ নিতে? পারবে কি ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ আর চাপ তৈরি করে চীনের সাথে ইরানের তেল বাণিজ্য বন্ধ করতে? পারবে কি চীনের সাথে আমেরিকা কোনো বাণিজ্যিক লড়াইয়ে জড়াতে? এরই মধ্যে আমেরিকার নিষেধাজ্ঞাকে একপাক্ষিক বলে কড়া সতর্কবার্তা দিয়েছে শি জিনপিং এর সরকার। আর চীন ছাড়াও ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকা এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো কি পাত্তা দিবে মার্কিন চোখরাঙানিকে? বছরের পর বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে নিচ্ছে চীন। এমনকি চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে কৌশলে ইরানের পণ্যসহ তেল আমদানি করে আসছে শি জিনপিং প্রশাসন। তেহরানের তেল বিক্রির উপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে চীনের রিফাইনারি, জাহাজ ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। এপ্রিলে হেংলি পেট্রোকেমিক্যাল সহ প্রায় 40টি শিপিং কোম্পানি ও জাহাজকে টার্গেট করা হয়, যদিও হেংলি ইরানের তেল কেনার অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু এসব পদক্ষেপেও চীনের ভেতরে ইরানের তেলের প্রবাহ পুরোপুরি বন্ধ করা যায়নি। এবার আরো বড় পদক্ষেপের হুঁশিয়ারি ওয়াশিংটনের। গেল 24 আগস্ট নতুন করে ইরানের অন্তত 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনে যুক্তরাষ্ট্র। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে ব্যবসা করা কেউই মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়। তবে এবারও চীনের বড় কোনো আর্থিক প্রতিষ্ঠানকে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে চীনের ব্যাংককে নিষেধাজ্ঞার আওতায় আনলে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও তলানিতে যেতে পারে। বিশেষ করে আসছে সেপ্টেম্বরের ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের আগে এমন পদক্ষেপের ঝুঁকি নিতে চায় না আমেরিকা। কারণ পাল্টা ব্যবস্থা হিসেবে চীন গুরুত্বপূর্ণ খনিজ সহ কৌশলগত পণ্যের রপ্তানিতে বিধিনিষেধ দিতে পারে, যা মার্কিন অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। ভূ রাজনীতির মাঠে কৌশলগত চালেই ওয়াশিংটনের রক্তচক্ষু থেকে আড়ালে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে চীন। চীনের কৌশলে চাইলেই ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা অসম্ভব। তেহরানের সাথে এই বাণিজ্যের বড় অংশ চলে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানির মাধ্যমে নয়, বরং ছোট ছোট স্বাধীন শোধনাগার, যেগুলো পরিচিত টিপড রিফাইনারি নামে। ইরানের সস্তা তেল কিনে এসব শোধনাগার পেট্রোল ও ডিজেল তৈরি করে মূলত চীনের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করে। মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে ইরানি তেল কখনো মালয়েশিয়া আবার কখনো ইন্দোনেশিয়ার তেল হিসেবে দেখানো হয়। লেনদেনও করা হয় চীনা মুদ্রায়, ব্যবহার করা হয় একাধিক মধ্যস্থতাকারী। আর এই কৌশলেই বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে তেল বাণিজ্য। যুদ্ধ শুরুর পরও চীনের বাজারে ইরানের তেল সরবরাহ খুব একটা কমেনি। কেপলার ডেটা অনুযায়ী ফেব্রুয়ারিতে প্রতিদিন প্রায় 15,70,000 ব্যারেল থেকে মার্চে তা নেমেছিল 14,70,000 ব্যারেলে। কিন্তু এরপর পরিস্থিতি দ্রুত বদলে যায়। জুলাইয়ে ইরানের জাহাজ ও বন্দর ঘিরে মার্কিন অবরোধ আবার জোরদার হওয়ার পর সরবরাহ আরও কমে যায়। জুনে চীনের আমদানি নেমে আসে দৈনিক 7,85,000 ব্যারেলে। জুলাইয়ে সামান্য বেড়ে 8,23,000 হলেও আগস্টে এখন পর্যন্ত তা আরও কমে প্রায় 5,34,000 ব্যারেলে দাঁড়িয়েছে। গেল 2 দশকেরও বেশি সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ইরান তার বাণিজ্যিক সম্পর্ক গড়েছে চীন ছাড়াও মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোর সাথে। ইরান সবচেয়ে বেশি রপ্তানি করে শীর্ষ 5 দেশ চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও আফগানিস্তানে। এছাড়া আমদানির শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, চীন, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত। যুদ্ধ পরবর্তী বর্তমান বাস্তবতায় যখন ইরান মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি হয়ে উঠছে, তখন চীনের পাশাপাশি তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি সংযুক্ত আরব আমিরাত কি মানবে আমেরিকার খবরদারি? যখন এই অঞ্চলে আমেরিকার অস্তিত্ব হুমকির মুখে, তখন ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগ খুব একটা কাজে দিবে না বলে মত বিশ্লেষকদের। একই সুর বেইজিংয়ের কণ্ঠেও।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে একতরফা নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপের নীতি সমস্যার সমাধান করবে না। নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে চীন। অন্যদিকে ইরানও নতুন মার্কিন পদক্ষেপকে অর্থনৈতিক হামলা হিসেবে দেখছে। ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেছেন, চীন ও রাশিয়া মার্কিন পদক্ষেপ মেনে নেয়নি এবং ইরানেরও পাল্টা ব্যবস্থা নেয়ার সক্ষমতা রয়েছে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এর আগে সোমবার রাতে ইরানের বিরুদ্ধে নয়া কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী তেহরানকে চাপে ফেলবে বলে হুমকি দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজেহ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জনগণকে দমাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে আমেরিকা, আর এবারও তাদের একই পরিণতি হবে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কোনোভাবেই যেন ইরানকে কাবু করা যাচ্ছে না। ওয়াশিংটন হয়তো ভেবেছিল নিত্য নতুন নিষেধাজ্ঞার জালে আটকালেই পিছু হটবে ইরান, কিন্তু এসব নিষেধাজ্ঞা পাত্তাই দিচ্ছে না ইরান, উল্টো দেওয়া হচ্ছে আরও কঠোর হুঁশিয়ারি। ইরানের অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে বড় ধরনের অর্থনৈতিক বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যেটিকে বলা হচ্ছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা ইরানকে একঘরে করার অভিযান। ইরানের তেলসহ আয়ের সব উৎস লক্ষ্য করে এসব বিধিনিষেধ কার্যকর করা হবে। বিশ্বের অন্য কোনো দেশ ও কোম্পানি যাতে তেহরানের সঙ্গে ব্যবসা করতে না পারে তা নিশ্চিত করাই এসব বিধিনিষেধের উদ্দেশ্য। 24 আগস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। ট্রেজারি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন এই অর্থনৈতিক অভিযানের ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যারা ইরানের সঙ্গে তেল কেনাবেচা ও ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। তবে যুক্তরাষ্ট্র যতবারই ইরানের ওপর চাপ বাড়াচ্ছে, ইরান ততবারই যেন আরও বেশি অনমনীয় হয়ে উঠছে। ইরান জানিয়েছে, মার্কিনীদের এই অর্থনৈতিক অভিযানে যে দেশই অংশ নেবে বা সমর্থন যোগাবে তারা সেটিকে সরাসরি নিজেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবেই ধরে নেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আলী মাদানিজাদে বলেন, ইরানের জনগণকে দমাতে চাওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র বারবার ব্যর্থ হয়েছে এবং এবারও তাদের একই পরিণতি হবে। এসব ঘটনার জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। পরিস্থিতি মোকাবেলায় আমাদের 2 বছরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাতে চায়, তবে আমাদের হাতেও নিজস্ব কিছু হাতিয়ার রয়েছে। আমরাও জানি এই খেলা কিভাবে খেলতে হয়। তাদের মনে করা উচিত হবে না যে আমাদের জবাব শুধু আত্মরক্ষামূলক হবে কিংবা আমরা কেবল নিজেদের বাঁচাতেই ব্যস্ত থাকব। তাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা এবার পাল্টা আক্রমণেও যেতে পারি। আমরা প্রায় নিশ্চিত যে আরো অনেক দেশই এই নিষেধাজ্ঞা মেনে নিতে অস্বীকার করবে এবং ইনশাআল্লাহ তারা আবারও ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রত্যক্ষ উস্কানি ছাড়াই ইরানে হামলা চালানোর প্রায় 6 মাস পর এই অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা এলো। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হলেও তেহরানের শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপের কারণে বাণিজ্য কমিয়ে দিলেও চীন, তুরস্ক সহ অন্যান্য দেশ তেহরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করবে না। এখন পর্যন্ত তেহরান সংযম দেখিয়েছে এবং আন্তর্জাতিক প্রস্তাব ও রেজুলেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে অবস্থান নির্ধারণের চেষ্টা করেছে। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক চাপ অব্যাহত থাকলে ইরানের নিরাপত্তা নীতিতে আরও কঠোর অবস্থানের প্রভাব বাড়তে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আর মাত্র 2 মাস পর অক্টোবরের শেষ দিকে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান, এমন শঙ্কার কথা জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। মার্কিন বিশ্লেষকদের মতে আসছে অক্টোবরে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন আর নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করতেই ওই হামলা চালাতে পারে খামেনির দেশ। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অক্টোবরের শেষ সপ্তাহ, ইসরায়েলের জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি।
ঠিক সে সময় সারা দেশে মুহুর্মুহু বেজে চলেছে সাইরেন। আকাশ ছেয়ে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইসরায়েলের দিকে। সম্ভাব্য এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে চলছে আলোচনা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, আসন্ন অক্টোবরের শেষ দিকে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান। সম্ভাব্য ওই হামলার উদ্দেশ্য শুধু সামরিক নয়, এর পেছনে থাকতে পারে বড় ধরনের রাজনৈতিক হিসাব। মূলত ২৭ অক্টোবর ইসরায়েলের জাতীয় নির্বাচন হওয়ার কথা। এর ঠিক এক সপ্তাহ পর ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। অক্টোবরের শেষ দিকটি একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেই সময়টিকেই তেহরান কৌশলগতভাবে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্ক পোস্টের লেখায় বিশ্লেষক মার্ক ডুবোভিটস বলেছেন, অক্টোবরে ইরান সরাসরি ইসরায়েলে ব্যাপক মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে, কিংবা তাদের আঞ্চলিক মিত্র বা প্রক্সিদের দিয়ে ঘটাতে পারে ব্যাপক প্রাণহানির মতো কোনো হামলা। লক্ষ্য হতে পারে তেল আবিব, হাইফা কিংবা অন্য কোনো জনবহুল অঞ্চল। সম্ভাব্য ওই হামলার পর পরিস্থিতি কেমন দাঁড়াবে এর একটি পূর্বাভাস দিয়েছেন ডুবোভিটস। তিনি বলেন, নির্বাচনের কয়েকদিন আগে বড় ধরনের হামলার মুখে স্বাভাবিকভাবেই ইসরায়েল চুপ করে বসে থাকবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর পাল্টা হামলার চাপ তৈরি হবে। আর ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রতিশোধমূলক অভিযান চালায়, তাহলে গোটা মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে। সেখানেই লুকিয়ে থাকবে ইরানের আসল হিসাব। বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার সাথে সাথেই লাফিয়ে বাড়বে তেলের দাম, যার প্রভাবে দ্রুতই যুক্তরাষ্ট্রে দেখা দেবে জ্বালানি ও অর্থনৈতিক চাপ। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এমন পরিস্থিতি তৈরি করা গেলে রাজনৈতিকভাবে বিপাকে পড়বেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি। ইসরায়েলে একটি হামলার মাধ্যমেই ইরান এমন পরিস্থিতি তৈরি করতে পারে যার রাজনৈতিক অভিঘাত পৌঁছে যাবে যুক্তরাষ্ট্রের নির্বাচনী লড়াইয়েও। এভাবেই অক্টোবরের শেষ সপ্তাহটি তেহরানের জন্য প্রতিপক্ষের রাজনৈতিক দুর্বলতাকে কাজে লাগানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। ইরানের উদ্দেশ্য থাকবে দুই দেশের ভোটারদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করা, যেন ইসরায়েলে নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হন এবং যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পায়। এতে তারা পেন্টাগনের বাজেট আটকে দেওয়ার সুযোগ পাবে এবং ট্রাম্পকে নতুন কোনো অভিশংসনের জটিলতায় ঝুলিয়ে রাখতে পারবে। ডুবোভিটস বলেন, ট্রাম্প ও তার প্রশাসনের উচিত মার্কিন জনগণকে এই সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে আগেভাগেই সতর্ক করা। তাদের বুঝিয়ে বলা যে ইরান এখন কোণঠাসা হয়ে পড়েছে, ফলে শেষ চেষ্টা হিসেবে তারা মার্কিন নাগরিকদের মনোবল ভাঙার সর্বোচ্চ চেষ্টা চালাবে। অক্টোবরের সম্ভাব্য হামলা প্রসঙ্গে ডুবোভিটস ১৯৮০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানে মার্কিন জিম্মি সংকটের কথাও তুলে ধরেছেন। সে সময় ইরানে আটক মার্কিন জিম্মিদের মুক্তির ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়েছিল। সেই ইতিহাস থেকেই অক্টোবর সারপ্রাইজ কথাটির জন্ম। ৪৬ বছর পর আবারও কি তেমন কোনো অক্টোবর সারপ্রাইজের ছক কষছে ইরান? ডুবোভিটসের মতে, অতীতেও যেহেতু ইরান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী সময়কে কৌশলগতভাবে কাজে লাগিয়েছে, এবারও তেমনটা করতে পারে এবং এবারকার পরিস্থিতি ভিন্ন, সম্ভাব্য ঝুঁকিও অনেক বেশি। সার্বিক প্রেক্ষাপটে সম্ভাব্য এই হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ডুবোভিটস। তাতে কোন পরিস্থিতিতে কিভাবে জবাব দেওয়া হবে তা আগেভাগেই নির্ধারণ করা থাকবে, যাতে হঠাৎ উত্তেজনার মুখে দুই দেশ তাৎক্ষণিক আবেগে এমন কোনো সিদ্ধান্ত না নেয় যা শেষ পর্যন্ত ইরানের কৌশলগত লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সমর্থন দিয়ে যৌথ বিবৃতি দিয়েছে সৌদি আরব আর ফ্রান্স। সেই সাথে লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলের সেনাবহর অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। প্যারিসে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করেন।
এলিসি প্যালেসে ওই বৈঠকের পর যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য ছাড়াও বৈশ্বিক বিভিন্ন সংকটে সৌদি আর ফ্রান্সের অবস্থান তুলে ধরা হয়। 12টি পয়েন্ট আকারে বিবৃতি প্রকাশ করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে 1967 সালে সীমারেখা ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় পূর্ণ সমর্থনের কথা বলা হচ্ছে। যে সীমারেখায় ইসরায়েলের দখলে থাকা পবিত্র নগরী জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা পুনর্গঠন পরিকল্পনা মেনে নিয়ে এর বাস্তবায়নের সার্বিক সহায়তা দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। এছাড়া লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে দখলকৃত এলাকা ছেড়ে সেরা বহর প্রত্যাহার করতে বলেছে ফ্রান্স ও সৌদি আরব। এদিকে প্যারিসের কাছাকাছি 3টি থিম পার্ক নির্মাণে 700 কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব, যেখানে 22,000 মানুষের কর্মসংস্থান হবে। এই প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন মোহাম্মদ বিন সালমান আর ইমানুয়েল ম্যাখো। দুর্ভিক্ষ, দারিদ্র্য আর ভয়াবহ পুষ্টিহীনতায় দিশেহারা হয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় একটুও ভাটা পড়েনি সোমালিয়ার লাখো মানুষের মাঝে, বরং জীবনের কঠিন বাস্তবতা থেকে মুক্তির আশায় তারা আরও যেন মহানবীর আদর্শ ও সুন্নাহর দিকে আকৃষ্ট হচ্ছে। তাই মিলাদুন্নবী উপলক্ষে মোগাদিশুতে ঢল নামে হাজারো মানুষের জিকির, দুরুদ আর হামনাতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। সেই সাথে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দান করা হয়েছে শত শত উট, যার মাংস বিতরণ করা হয়েছে দরিদ্র ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মাঝে। মহানবীর প্রতি দরিদ্র সোমালিয়াবাসীর ভালোবাসার চিত্র ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্রচণ্ড দারিদ্র্য, চরম অর্থনৈতিক মন্দা আর ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশায় দিশেহারা পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। দেশটির অর্ধেকেরও বেশি স্বাস্থ্য ও পুষ্টিকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 19 লাখ শিশু আজ মারাত্মক পুষ্টিহীনতার চরম ঝুঁকিতে দিন কাটাচ্ছে। বিদেশি মানবিক সহায়তা ও আন্তর্জাতিক তহবিলও কমে এসেছে আশঙ্কাজনকভাবে। কিন্তু এই তীব্র অভাব, অনটন, হাহাকার আর অনিশ্চিত জীবনের মাঝেও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সোমালিয়াবাসীর অকৃত্রিম ভালোবাসা আর ভক্তিতে বিন্দুমাত্র চির ধরেনি। জীবনের সব কঠিন বাস্তবতাকে দূরে ঠেলে মহানবীর জন্মবার্ষিকী উপলক্ষে এক অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হল দেশটির রাজধানী মোগাদিশু। সোমালিয়ার রাজধানী মোগাদিশুর ঐতিহাসিক দলজিরকা দাসুন চত্বরে হাজার হাজার নারী পুরুষ সবুজ ও সাদা পতাকা হাতে সমাবেত হন। তাদের কণ্ঠে ভেসে আসে জিকির, দুরুদ ও হামনাতের আবেগঘন সুর। ব্যানার ও ফেস্টুনের লেখা, হে আল্লাহর রসুল, আমরা আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দেওয়া স্লোগানে চারপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। আয়োজনের পরিধি ও জনসমাগম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় ধর্মীয় নেতা শেখ মোহাম্মদ আবদিনুর। মহানবীর প্রতি গভীর শ্রদ্ধা থেকে তিনি ওয়াদাজির জেলা থেকে দীর্ঘ পথ হেঁটে এসে এই উদযাপনে শরিক হন। চলতি বছরের উৎসব গতবারের চেয়ে অনেক বেশি সুসংগঠিত, বড় এবং জাঁকজমকপূর্ণ হয়েছে। বহু মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যোগ দিয়েছেন। এর আগেও আমি এমন আয়োজনে অংশ নিয়েছি, তবে আজ আমি ভীষণ আনন্দিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীর এই উদযাপনে অংশ নিতে আমি ওয়াদাজির জেলা থেকে পুরো পথ হেঁটে এখানে এসেছি। তবে এই উদযাপন শুধু প্রার্থনা ও নাশিদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ভালোবাসার এই দিনটিতে গড়ে তোলা হয়েছে এক অনন্য মানবিক দৃষ্টান্ত। মিলাদুন্নবী উপলক্ষে শহরের উপকণ্ঠে একত্র করা হয় 1538টি উট। উদ্যোক্তা ও ভক্তদের দেয়া এসব উট জবাই করে তার মাংস বিতরণ করা হয় শহরের অসচ্ছল, নিঃস্ব ও বাস্তুচ্যুত মানুষের মাঝে। বর্তমানে এখানে 1538টি উট রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে শেখ মোহাম্মদ নূর ও তার অনুসারীরা এসব উট দান করেছেন। দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণের উদ্দেশ্যেই এসব উট দান করা হয়েছে। আন্তর্জাতিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যে পরিবারগুলো চরম অনাহারে দিন কাটাচ্ছিল, তাদের জন্য এই মাংস বিতরণ যেন এক স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছে। কোরিওলে শহরের সংঘাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা বহু বাস্তুচ্যুত নারী শিশুর মুখে ফুটে উঠেছে হাসি। আমরা কোরিওলি শহর থেকে পালিয়ে এখানে এসেছি। এখানে যে সহায়তা দেওয়া হচ্ছে সেই সহায়তা নিতে আমরা এসেছি। আমাদের মাংস ও রান্না করা খাবার দেওয়া হচ্ছে। এই সাহায্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
উৎসবের আনন্দ আর ক্ষুধার্তের অন্নসংস্থানের এই অপূর্ব মেলবন্ধন প্রমাণ করে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, ভক্তি আর মানব সেবার শক্তি সোমালিয়ার মানুষকে আজও এক সূত্রে বেঁধে রেখেছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ছাত্র, শিক্ষার্থী আর চাকরি প্রার্থীদের তীব্র বিক্ষোভে এবার উত্তাল ভারতের বিহার। রাজ্যের ৭০তম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছে সেখানকার চাকরি প্রার্থী ও ছাত্ররা। আন্দোলন দমাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে জল কামান ব্যবহার করেছে রাজ্য পুলিশ। এ সময় আটক করা হয় অনেককে। ফের পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল ভারতের বিহার রাজ্য। সোমবার বিহারের ৭০তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাটনার গান্ধী ময়দানে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় আন্দোলনকারীরা রাজভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের উপর জলকামান ও ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। এদিকে ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। ভারী বৃষ্টিপাতে অঞ্চলটিতে দেখা দিয়েছে বন্যা। রাস্তাঘাট থেকে শুরু করে হাসপাতাল প্রাঙ্গণেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছে প্রদেশটির আইটি হাব গুরুগ্রাম সহ বেশ কয়েকটি শহরের সাধারণ মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। ইরান আমেরিকার যুদ্ধের মাঝে যখন বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানির সংকট আর দাম, তখন ভারতকে জ্বালানি, সার সহ বিভিন্ন সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে রাশিয়া। মস্কোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এমন বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এতে ভারতের উপর আমেরিকার শুল্ক আরোপের শঙ্কা আরও ঘনীভূত হলো। কেননা ট্রাম্প প্রশাসন বরাবরই হুমকি দিয়ে আসছে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তাই ভারতের শুল্ক আরোপের মাত্রা হতে পারে ১০০%। তবে কি আমেরিকার ফাঁদে নতুন করে আটকে যাচ্ছে ভারত, নাকি ভারত রাশিয়ার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রকেই চাপে ফেলবে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রাশিয়া ও ভারতের নতুন করে সম্পর্কের ঘনিষ্ঠতা আর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুঙ্কার যেন এই প্রবাদ বাক্যের প্রতিফলন। কেননা রাশিয়ার সাথে কোনো দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন মানেই যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁদে আটকে যাওয়া। আর ভারতের জন্য সেই শুল্ক হতে পারে ১০০% পর্যন্ত। তবে কি স্বেচ্ছায় বিষ পান করছে ভারত? আমেরিকার ফাঁদ থেকে শেষ রক্ষা হবে কি দিল্লির? 2 দিনের জন্য রাশিয়া সফরে গিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ঘটিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের জন্য জ্বালানি ও সার সরবরাহের ভিত্তি তৈরি করেছেন। সোমবারের বৈঠকে ভারতকে সার ও জ্বালানি সরবরাহের আশ্বাস দিয়েছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়েছেন ভারতকে জ্বালানি সরবরাহের পাশাপাশি সার সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া। আপনার আজকের এ সফর রাশিয়া ও ভারতের মধ্যে কয়েক দশক ধরে প্রতিষ্ঠিত সম্পর্কের গভীরতাকেই তুলে ধরছে। জ্বালানি সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভারত এবং ভারতীয় কৃষকদের জন্য রাশিয়া সার ও জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। বৈঠকে এস জয়শঙ্কর রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে চেয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক বছরে 2 দেশের বাণিজ্য কয়েক গুণ বেড়েছে। 2021-22 অর্থবর্ষে দ্বিপাক্ষিক বাণিজ্য $13 বিলিয়ন থাকলেও 2025-26 সালে তা প্রায় $60 বিলিয়ন পৌঁছেছে। আমাদের অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও শীর্ষক সম্মেলনে আপনার সাথে সাক্ষাতের জন্য এবং তারপর ব্রিক্স শীর্ষ সম্মেলনে আপনাকে ভারতে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে আছেন। 2 দেশের সম্পর্ক উন্নয়নে ফলপ্রসূ আলোচনা হলেও আমেরিকার শুল্কের চাপকে উপেক্ষা করার সুযোগ নেই ভারতের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে শুল্ক নীতি নিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে চাপ বাড়তে শুরু করে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে আসছে, রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর কঠোর অর্থনৈতিক জরিমানা করবে ওয়াশিংটন। এ নিয়ে মার্কিন সিনেট একটি নিষেধাজ্ঞা বিলও পাশ করেছে, যার আওতায় ভারতের পণ্যে 100% পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মস্কো দিল্লি সম্পর্কে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে এটি অনুমেয়। কিন্তু ইরান যুদ্ধের মধ্যে ভারত ইস্যুতে যুক্তরাষ্ট্র কতটুকু প্রভাব ফেলতে পারে সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। জ্বালানি তেলের বদলে এবার ব্যাটারির শক্তিতে আকাশে উড়ল বিশাল এক বিমান। মাত্র $5 বা প্রায় 612 টাকার বিদ্যুৎ খরচে 27 মিনিটের এই পরীক্ষামূলক উড্ডয়নকে বৈদ্যুতিক বিমান প্রযুক্তির ইতিহাসে বড় এক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে।
তবে ব্যাটারি চালিত বিমান কি সত্যি একদিন জেট বিমানের বিকল্প হয়ে উঠতে পারবে? বড় বিমানের ব্যাটারির ওজন, উড্ডয়নের দূরত্ব এবং নিরাপত্তার মতো চ্যালেঞ্জগুলোই বা কিভাবে মোকাবেলা করবেন বিজ্ঞানীরা? আর ভবিষ্যতে এই প্রযুক্তি কি কমিয়ে দিতে পারে বিমান ভ্রমণের খরচ ও কার্বন নিঃসরণ? ইমরান মাহমুদের আরেকটি ডেস্ক রিপোর্ট। এবার বিমান উড়ল ব্যাটারিতে, যার জ্বালানি খরচ ছিল $5 বা প্রায় 612 টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আকাশপথে যাতায়াতের ইতিহাস বদলে দেওয়ার মতো বড় এই ঘটনাটি ঘটে গেল সম্প্রতি। বিশ্বে এই প্রথম ব্যাটারি বা বিদ্যুৎ চালিত সবচেয়ে বড় বিমান সফলভাবে আকাশে উড্ডয়ন করেছে। বিমানের নকশা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির জগতে এই ঐতিহাসিক ঘটনাকে বড় ধরনের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আঞ্চলিক বিমানবন্দর থেকে X1 নামের এই বিমানটি তার প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে। 106 ফুট ডানা এবং 76 ফুট লম্বা বিমানটি পুরোপুরি ব্যাটারির শক্তিতে ভর করে শূন্যে ডানা মেলে। প্রায় 11,000 কেজি ওজনের এই বিমানটি আকাশে প্রায় 27 মিনিট অবস্থান করে এবং 1100 ফুট উচ্চতা পর্যন্ত ওঠে। পুরো ফ্লাইটটি পরিচালনা করেন একজন পাইলট, কারণ এটি ছিল সম্পূর্ণ পরীক্ষামূলক একটি মিশন। জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক সাময়িকী পপুলার সায়েন্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে এটি বিশ্বজুড়ে ব্যাটারিতে চলা এ যাবৎকালের সবচেয়ে বড় বিমান। তবে এটি যে পৃথিবীর একমাত্র বিদ্যুৎ চালিত উড়োজাহাজ তা কিন্তু নয়। এর আগেও ছোট আকারে রোলস রয়েস রেস প্লেন বা হারবার ইয়ারের 6 আসনের ছোট সি প্লেন সফলভাবে আকাশে উড়েছে। তবে যাত্রী বহনকারী বাণিজ্যিক বিমানের বিশাল আকৃতি ও ওজনের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটারিতে কোনো বিমান ওড়ানোর ঘটনা এটাই প্রথম। বিশ্বের সবচেয়ে বড় এই ইলেকট্রিক বিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হার্ট অ্যারোস্পেস। তাদের দীর্ঘদিনের গবেষণা ও কঠোর পরিশ্রমের ফসল হলো এই উড়োজাহাজ। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো 2031 সালের মধ্যে ES-30 নামের একটি হাইব্রিড ইলেকট্রিক যাত্রীবাহী বিমান বাণিজ্যিক সার্ভিসে নিয়ে আসা। এটি হবে 30 জন যাত্রী বহনে সক্ষম একটি বিমান। তারা পুরো বিমানটিকে সম্পূর্ণ ব্যাটারি নির্ভর না করে হাইব্রিড মডেলে নিয়ে যেতে চান, কারণ বিমান যত বড় হয় তার জন্য তত বড় এবং ভারী ব্যাটারির প্রয়োজন হয়। প্রচলিত জ্বালানি চালিত বিমানগুলো ওড়ার সাথে সাথে তেল পুড়িয়ে হালকা হতে থাকে, কিন্তু ব্যাটারি ওজন পুরো যাত্রাপথ জুড়ে একই থেকে যায়। ফলে কেবল ব্যাটারি দিয়ে অনেক দূরের পথ পাড়ি দেওয়া কঠিন। এজন্য ব্যাটারির পাশাপাশি একটি ছোট রেঞ্জ এক্সটেন্ডার ইঞ্জিন থাকবে, যা প্রায় 500 মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে সাহায্য করবে। বিজনেস বিষয়ক ম্যাগাজিন ইনক.com-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রযুক্তির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সাশ্রয়ী পরিচালনা ব্যয়। সাধারণ উড়োজাহাজের বড় খরচ হলো জেট ফুয়েল, যার দাম সবসময় ওঠানামা করে, কিন্তু এই বিমান সম্পূর্ণ বিদ্যুতে চললে জ্বালানি খরচ বহুগুণে কমে যাবে। তাছাড়া ইলেকট্রিক ইঞ্জিনে যন্ত্রাংশ কম থাকায় এর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচও প্রচলিত বিমানের তুলনায় প্রায় 40% কম হবে। হার্ট অ্যারোস্পেস দাবি করছে X1-এর 27 মিনিটের প্রথম উড্ডয়নে ব্যাটারির পেছনে খরচ হয়েছে মাত্র $5 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 612 টাকার মতো। এত কম খরচে বিমান ওড়ার তথ্যটি বেশ অবিশ্বাস্য শোনালেও বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যে একটি বিমান চালানোর পেছনে শুধু শক্তি বা জ্বালানি খরচই শেষ কথা নয়। এর মধ্যে পাইলট ও ক্রুদের বেতন, বিমানবন্দর ফি, ব্যাটারির দীর্ঘমেয়াদী ক্ষয় এবং বিমা খরচের মতো বিষয়গুলো যুক্ত থাকে। তবে ভবিষ্যতে এয়ারলাইনগুলোর পরিচালন খরচ কমে এলে সাধারণ যাত্রীরা যে তুলনামূলক কম খরচে বিমান ভ্রমণের সুযোগ পাবেন তা এক প্রকার নিশ্চিত। প্রযুক্তি ও ব্যাটারির সক্ষমতা যত উন্নত হবে, আগামী দিনে আকাশে ডানা মেলা এসব বিমানের ব্যাপ্তি ও পরিসর তত বৃদ্ধি পাবে। আপাতত X1-এর এই প্রথম ডানা মেলা কেবল একটি ফ্লাইটের ঘটনা নয়, বরং এটি ভবিষ্যতের সবুজ ও সাশ্রয়ী আকাশযাত্রার এক নতুন দিগন্ত খুলে দিল। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।